হাই বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্টার স্থিতিতে আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম নাজ এবং আপনি দেখছেন আমাদের 5 ফর ভিডিওস। এমকো অর্থাৎ এক্সাম, যা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ডসের জন্য নতুনভাবে চালু হয়েছে, আমরা তার ভিডিও তৈরি করছি এবং এগুলো 5 ফর ভিডিও। এই ভিডিওগুলোতে আমরা নিশ্চিত করব যাতে আপনি শুধু এই ভিডিওগুলো দেখেই পাস করতে পারেন। এবং আমরা এখন পর্যন্ত ইকুইটি ডেরিভেটিভ বই থেকে 3টি চ্যাপ্টার কভার করেছি। আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হলো চ্যাপ্টার নম্বর 4, ইকুইটি ডেরিভেটিভ বই থেকে ইন্ট্রোডাকশন। তাহলে চলুন দেখি আজ আমরা এই বইতে কি কি পড়ব। এই চ্যাপ্টারটি পড়ার পর পাঠক কি বুঝতে পারবেন। অপশনের ধারণা সম্পর্কে আমরা অপশনের পুরো কনসেপ্ট লিখব, বুঝব কেন অপশন তৈরি করা হয়েছে, অপশন কন্ট্রাক্টের ক্ষেত্রে পে অফ কি, ফিউচার আর অপশনের মধ্যে পার্থক্য এবং অপশনের সাথে সম্পর্কিত মৌলিক বিষয়গুলো। তাহলে অপশন প্রাইসিং, আমরা অপশন ব্রিক্স এবং ভোলাটিলিটি সম্পর্কে আলোচনা করব এবং দেখব কোন কোন অপশন ব্রিক থাকতে পারে। অপশন ক্রেতা ও বিক্রেতার দৃষ্টিকোণ থেকে অপশনের বিশ্লেষণ। তাহলে যদি আপনি একজন অপশন ক্রেতা হন বা একজন অপশন বিক্রেতা হন, তাহলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন তা দেখব। মার্কেটে পজিশন নেওয়ার আগে আপনাকে কোন কোন বিষয়গুলো দেখতে হবে। তাহলে চলুন শুরু করি নেশন সিরিজ 13-এর কমন ডেরিভেটিভস পরীক্ষার বই ইকুইটি ডেরিভেটিভের চ্যাপ্টার নম্বর 4, ইন্ট্রোডাকশন টু অপশন। সবচেয়ে আগে আমরা অপশনের বেসিক নিয়ে কথা বলবো। আমাদের দেখতে হবে অপশন কি এবং কেন তৈরি করা হয়েছে। দেখুন, যেমন বইয়ে লেখা আছে এবং আমরা চ্যাপ্টার 3-তেও পড়েছিলাম, ফরওয়ার্ড এবং ফিউচার কন্ট্রাক্ট কি। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে অপশন তৈরি করার প্রয়োজন কেন পড়ল। তাহলে ফিউচার এবং ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি হয়। আমরা দেখেছি যে ওটা এক ধরনের কমিটমেন্ট, যেখানে আমরা একটি আন্ডারলাইন অ্যাসেটকে ভবিষ্যতের তারিখে কিনুব বা বিক্রি করব, যার দাম এবং সবকিছু আজই নির্ধারিত হবে এবং এর একটি লিনিয়ার পেয়াফ তৈরি হবে, যা নির্দেশ করে আনলিমিটেড ক্ষতি এবং লাভ। তাহলে ফিউচার এবং ফরওয়ার্ড আপনাকে কি নির্দেশ করে। নির্দেশ করে আনলিমিটেড ক্ষতি এবং লাভ, কিন্তু কি করে তারা। কিছু মার্কেট পার্টিসিপেন্টের মনে হয়, বা কিছু মার্কেট পার্টিসিপেন্টরা আসলে উপরের দিকের সুযোগের ফায়দা তোলার চেষ্টা করেন, কিন্তু তাদের এটাও দরকার যে আমার ডাউন সাইড যেন সীমিত থাকে। তাহলে বলার অর্থ এই যে তারা কম ঝুঁকি নিয়ে বেশি টাকা আয়ের সম্ভাবনা খুঁজেন, বা কম টাকা লাগিয়ে যেন আমার পুরো ক্যাপিটাল বা আমার ক্ষতি সীমিত থাকে, কিন্তু আমার লাভ যেন আনলিমিটেড হয়। এই ধরনের কিছু বিষয় বাজারে খুঁজে পাওয়ার চেষ্টা করেন কিছু বিনিয়োগকারী। তাই এই কারণেই দেখা গেছে, সেই অনুযায়ী দেখা গেছে যে অপশনগুলো উদ্ভূত হয়েছে। আজ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে অপশনের জন্ম হয়েছে এবং সেখানে তারা আনলিমিটেড প্রফিটের সুযোগ দিয়েছে। তাই আপনি অপশনের মাধ্যমে আনলিমিটেড প্রফিট করতে পারেন। আর বাইনে যখন আপনি একটা অপশন কিনছেন, তখনই আপনি পরের চ্যাপ্টারে পড়বেন কিভাবে বাইন অপশন দিয়ে আপনি আনলিমিটেড প্রফিট করতে পারেন। যখন আপনি অপশন কিনছেন এবং আন্ডারলাইন অ্যাসেট বিক্রি করছেন, তখন সেখানে লসের ওপর রেস্ট্রিকশনের ব্যবস্থা থাকে। তাহলে বলার অর্থ হচ্ছে, কিছু লসকে সীমাবদ্ধ রেখে আনলিমিটেড সম্ভাবনার সুযোগ তৈরি করার জন্যই অপশনসের জন্ম হয়েছে এবং অনেক ইনভেস্টর এমন মার্কেটে এই ধরনের সুযোগ খুঁজে বেড়ান। এই কারণেই অপশনসের জন্ম হয়েছে। তাহলে একটা ইকোনমিতে তাই বলা হয় ফিউচার্স অপশনস, এগুলো হলো মাস ডিস্ট্রাকশনের অস্ত্র। যদি ঠিকভাবে এই জিনিসগুলোর ব্যবহার না করা হয়, তাহলে আপনার পুরো ক্যাপিটালও ওয়াইপ আউট হয়ে যেতে পারে। কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে ব্যবহার করেন, অপশনসের স্ট্র্যাটেজিগুলো বুঝে অপশনে ইনভেস্ট করেন, তাহলে একভাবে এটা আপনাকে খুব ভালো রিটার্নও এনে দিতে পারে। কিন্তু একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমাদের এই সব কিছু বুঝতে হবে, কে বায়ার, কে অপশন সেলার, অপশন বায়ারের কিভাবে আনলিমিটেড প্রফিট হতে পারে, লিমিটেড লস কিভাবে হবে, আর অপশন সেলারের আনলিমিটেড লস আর লিমিটেড প্রফিট কিভাবে হয়। এই সব অনেক কিছু আমরা এই চ্যাপ্টারে শিখতে পারব। তাহলে এখন দেখি অপশন আসলে কি। দেখুন, অপশন কন্ট্রাক্টও আবার একটা কন্ট্রাক্ট, যা অপশন হোল্ডারকে বা অপশন বায়ারকে রাইট দেয়, কিন্তু বাধ্যবাধকতা অব্লিগেশন দেয় না। অর্থাৎ অপশন হোল্ডারের কাছে রাইট আছে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এই রাইটের মাধ্যমে সে নির্দিষ্ট তারিখের আগে বা নির্ধারিত দামে আন্ডারলাইনিং অ্যাসেট কিনতে বা বিক্রি করতে পারে। তাহলে বলার অর্থ হচ্ছে, আজ আমি এই কন্ট্রাক্ট হোল্ড করেছি এবং আমার কাছে এই অপশন আছে, আর আমার কাছে এই রাইট আছে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আমি সেই নির্দিষ্ট কন্ট্রাক্টকে আজ কিনতেও পারি, বিক্রিও করতে পারি। অর্থাৎ আন্ডারলাইনিং অ্যাসেটকে এক্সপায়ারি তারিখে বা এক্সপায়ারির আগেও নির্ধারিত দামে কিনতে বা বিক্রি করতে পারি। তাহলে এই কন্ট্রাক্টকে আমরা বলবো অপশন কন্ট্রাক্ট, যেখানে আমি রাইটের কথা বলেছি। এই রাইট হতে পারে বাই রাইট, আপনি কিনতেও পারেন। কিভাবে অপশনের প্রিমিয়াম দেখা যায়, তাহলে প্রতিটি অপশনের জন্য আপনাকে একটি প্রিমিয়াম দিতে হয়।
আপনি বায়ার হন বা সেলার হন, যদি আপনি বাই করছেন তাহলেও আপনাকে প্রিমিয়াম দিতে হবে অপশনে। যদি আপনি সেল করছেন তাহলেও আপনাকে প্রিমিয়াম দিতে হবে। যে পার্টি লং পজিশনে আছে, অর্থাৎ যে বাই করছে, যার বাই পজিশন আছে, যাকে আমরা কন্ট্রাক্টের হোল্ডার বলতে পারি, তার লং পজিশন হয়। আপনি কন্ট্রাক্টই বাই করেন। আর যে পার্টি শর্ট পজিশন নিচ্ছে বা অপশন শর্ট করছে, অর্থাৎ অপশন সেল করছে, তাকে আমরা বলব সেলার বা রাইটার অফ দ্য অপশন। এটা খুব মনোযোগ দিয়ে বোঝার বিষয় যে বায়ার অফ দ্য অপশনকে আমরা বলব অপশন হোল্ডার এবং তার লং পজিশন থাকে। আর সেলার অফ দ্য অপশনকে আমরা সেলার বলবো এবং রাইটার অফ দ্য অপশন বলবো যার পজিশন সেলে থাকে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে অপশন বায়ারকে প্রিমিয়াম দিতে হয় অপশন সেলারকে। অর্থাৎ বায়ার যে অপশন কিনছে তাকে একটি প্রিমিয়াম দিতে হয়, আর যে অপশন সেল করছে তাকে এই প্রিমিয়ামটা বায়ারের কাছ থেকে পায় যখন আপনি অপশন কিনছেন। এতে আপনি এই রাইট পাবেন, কিন্তু আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি সেই অ্যাসেট যার ওপর অপশনটি আছে সেই আন্ডারলাইন অ্যাসেটের অপশন কিনবেন বা বিক্রি করবেন। একটি নির্ধারিত দামে আজ বিক্রি করতে পারেন বা এক্সপায়ারির দিন বিক্রি করতে পারেন, যে কোনো সময় বিক্রি করতে পারেন। তাহলে এই বক্তব্যটিকে আরও এগিয়ে নিয়ে বলি, অপশন বায়ারের রাইট আছে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আন্ডারলাইন অ্যাসেট কেনাবেচার ক্ষেত্রে। এটা আমি আপনাকে বুঝিয়েছি। কিন্তু অপশন রাইটারের ক্ষেত্রে কন্ট্রাক্টে বাধ্যবাধকতা থাকে। তাই অপশন বায়ার যখন তার অপশন এক্সারসাইজ করবে তখনই এই পজিশন তার জন্য সুবিধাজনক হবে। এই বিষয়গুলো আপনি পরবর্তী অধ্যায়ে আরও ভালোভাবে বুঝতে পারবেন, কিভাবে কোন কোন পজিশন থাকে এবং কোন কোন ক্ষেত্রে অপশন বায়ার লাভবান হতে পারে, কোন কোন ক্ষেত্রে অপশন সেলার লাভবান হবে এবং অন্যদিকে অপশন রাইটার আইনিভাবে বাধ্য থাকে কন্ট্রাক্ট ফি সম্মান জানাতে। যখনই অপশন বায়ার তার অপশন এক্সারসাইজ করবে, অর্থাৎ অপশন বায়ার যখন বিক্রি করতে চাইবে বা এক্সারসাইজ করতে চাইবে, তখন অপশন সেলার আইনিভাবে বাধ্য হয়ে যায়, তাকে সেই কন্ট্রাক্ট পড়ে দিতেই হবে। তাহলে এগুলো কিভাবে হয়? দেখুন, সাধারণত দুই ধরনের অপশন থাকে, একটা হলো কল অপশন, আরেকটা হলো পুট অপশন। সাধারণত কি হয়, অপশন বায়ার বা হোল্ডার কল অপশনের মাধ্যমে আন্ডারলাইন কিনতে পারে, অর্থাৎ তার অধিকার থাকে আন্ডারলাইন কেনার। যখন আপনি কোনো আন্ডারলাইন অ্যাসেট কিনতে চান বা কেনেন, তখন সেটাকে অপশন বলা হয়, অর্থাৎ সেই অপশন যেখানে আপনাকে কেনার অধিকার দেওয়া হয়। আর যদি সেই অপশনে আপনাকে আন্ডারলাইন অ্যাসেট বিক্রি করার অধিকার দেওয়া হয়, তাহলে সেটাকে পুট অপশন বলা হয়। তাই যখন আমাদের কাছে কেনার অধিকার থাকে সেটা কল অপশন হয়, আর যখন আমাদের কাছে বিক্রি করার অধিকার থাকে সেটাকে আমরা পুট অপশন বলি। এখন আমরা অপশন টার্মিনোলজি বুঝব, কিভাবে মার্কেটে অপশন মার্কেটের টার্মিনোলজি ব্যবহার হয়। দেখুন, এখানে আমি নিফটির কল অপশনের কোটস দিয়েছি উদাহরণ হিসেবে। এখন আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট টাইপ অপশন ইন্ডেক্স, অর্থাৎ এটি নিফটির অপশন। তাহলে ধীরে ধীরে আমি বুঝিয়ে দেব কিভাবে অপশন কাজ করে। ইনস্ট্রুমেন্ট টাইপে এখন অপশন ইন্ডেক্স দেখব। এটা কোন ইনস্ট্রুমেন্ট? অপশন ইন্ডেক্স আন্ডারলাইন অ্যাসেট নিফটি 50, এক্সপায়ারি ডেট হচ্ছে 25 তারিখ। অপশন টাইপ কল ইউরোপিয়ান, মানে এটা ইউরোপিয়ান কল না আমেরিকান। এটা দুটোই পরে চ্যাপ্টারে আসবে। স্ট্রাইক প্রাইস আছে নিফটির 18,400 এবং অপশন প্রাইস 1,255, প্রাইস 130 পর্যন্ত গেছে। লো প্রাইস 93 পর্যন্ত গেছে। ক্লোজ প্রাইস 124 পর্যন্ত গেছে। ক্রেডিট ভলিউম সিটি 1,000 কন্ট্রাক্ট ট্রেড হয়েছে। ওপেন ইন্টারেস্ট মানে এতগুলো পজিশন এখনো ওপেন আছে যেগুলো ক্লোজ হয়নি। প্রায় 14,99,000-এর কাছাকাছি আপনার এখনো ওপেন পজিশন আছে এবং আন্ডারলাইন ভ্যালুতে 18,315 টাকা চলছে। তাহলে নিফটিরও আন্ডারলাইন ভ্যালু যা চলছে 13,350 চলছে। এর স্ট্রাইক প্রাইস ছিল 18,400। এখন নিফটির পুট অপশনের কথা বলি। আমরা বলছি ইনস্ট্রুমেন্ট সিমে অপশন ইন্ডেক্স আছে, নিফটি 50 আছে, মে বিয়োগ 25 এই অপশনটি এক্সপায়ার হচ্ছে। পুট ইউরোপিয়ান, স্ট্রাইক প্রাইস 18,400, অপশন প্রাইস 193 হয়েছে, হাই প্রাইস 238 হয়েছে। লো প্রাইস এবং ক্লোজ প্রাইসের কথা বলছি। এখানে উল্লেখ আছে ক্রেডিট ভলিউম, এখানেও দেখতে পাবেন 23,000 ওপেন ইন্টারেস্ট। এখানে প্রায় 4,97,000-এর ওপেন ইন্টারেস্ট আছে এবং আন্ডারলাইন ভ্যালু প্রায় 18,315। তাহলে আপনি দেখতে পাবেন সেখানে কল অপশনে একটু ওপেন ইন্টারেস্ট বেশি ছিল, এখানে ওপেন ইন্টারেস্ট কম। পরবর্তী অধ্যায়ে আমরা এটাও পড়ব যে অপশন কন্ট্রাক্ট কি এবং ওপেন ইন্টারেস্ট কি। দেখুন, ইন্ডেক্স অপশন মানে ইন্ডেক্স অপশন, এটা অপশন যেখানে স্টক ইন্ডেক্স হলো আন্ডারলাইনিং অ্যাসেট। তো ইন্ডেক্স অপশনে আন্ডারলাইনিং অ্যাসেট কি থাকবে? যে কোনো ইন্ডেক্স হতে পারে, যেমন নিফটি অপশন, ব্যাংক নিফটির অপশন, সেন্সেক্সের অপশন। তাহলে এখানে আন্ডারলাইনিং অ্যাসেট হচ্ছে আপনার ইন্ডেক্স।
স্টক অপশনের কথা বললে সেটা কোনো নির্দিষ্ট শেয়ারের অপশন হতে পারে, যেমন ধরুন আমরা অঙ্কর অপশন নিলাম, নাটকুর নিলাম, স্পের নিলাম। তাহলে যখন আমি স্বের কল অপশন নিচ্ছি তখন সবেই হচ্ছে আন্ডারলাইন। আবার যদি স্বের পুট অপশন নিচ্ছি তখনও সবেই হচ্ছে আন্ডারলাইন। অথবা যখন আমি কোনো ইন্ডেক্সের অপশন নিচ্ছি তখন ইন্ডেক্সে লং বা শর্ট পজিশন নিচ্ছি, যাকে আমরা বলি ইন্ডেক্স অপশন বায়ার অফ দ্য অপশন। এখন দেখুন এখানে অপশনের বায়ারকে, তার কাছে রাইট আছে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এমন কোনো কন্ট্রাক্টে এই রাইট নেওয়ার জন্য তাকে সেলারকে একটা প্রিমিয়াম দিতে হবে, যার পরে তার কাছে এই রাইট চলে আসবে। তাহলে কল অপশনের ক্ষেত্রে আন্ডারলাইন অ্যাসেট কেনার অধিকার এবং পুট অপশনের ক্ষেত্রে আন্ডারলাইন অ্যাসেট বিক্রি করার অধিকার। তাহলে যখন আপনি বাই করছেন, আপনি কল অপশন বাই করছেন বা পুট অপশন বাই করছেন, দুই ধরনের অপশনই আপনি কিনতে পারেন, আবার দুই ধরনের অপশনই আপনি বিক্রি করতে পারেন। তাহলে যদি আপনি অপশনের ক্রেতা হন, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি অপশনের ক্রেতা হন, তাহলে আপনাকে সেলারকে এক অপশন প্রিমিয়াম দিতে হবে। আপনি যদি কোনো অপশন কিনছেন, সেটা কল অপশন হোক বা পুট অপশন, নিফটির কল নিচ্ছেন, উদাহরণস্বরূপ নিফটির পুট নিচ্ছেন। কাল যখন আমরা কল অপশন কিনি, তখন আমরা ভাবি যে মার্কেট উপরে যাবে, তখনই আমরা কল অপশন কিনি। আর যখন আমরা ভাবি যে মার্কেট নিচে যেতে পারে, মার্কেট বেয়ারিশ মুডে আছে, তখন আমরা পুট অপশন কিনি। তাহলে যদি আমরা কল অপশন কিনে থাকি, যতটা মার্কেট উপরে যাবে ততটাই আমাদের প্রফিট হবে। এটা আমরা সামনে আসা চ্যাপ্টারে পড়ব। তো আপনি কল অপশন কিনছেন, পুট অপশন কিনছেন, তাহলে আপনাকে একটা প্রিমিয়াম দিতে হবে। এই জিনিসটা একদম মাথায় গেঁথে নিন। যখনই আমরা কন্ট্রাক্ট কিনছি তখন আমাদের প্রিমিয়াম দিতে হবে। দুই ক্ষেত্রেই, আপনি কল অপশন কিনুন বা পুট অপশন কিনুন, আপনাকে অপশনের বিক্রেতাকে প্রিমিয়াম দিতে হবে। এখন কথা বলি অপশনের রাইটার সম্পর্কে, মানে আপনি অপশন বিক্রি করছেন। আপনি অপশন কিনতেও পারেন, বিক্রিও করতে পারেন। যেমনটা আমি বলেছিলাম, কিন্তু যদি আপনি অপশন বিক্রি করেন, তাহলে আপনি যখন অপশন বিক্রি করছেন তখন আপনি প্রিমিয়াম পাবেন, মানে আপনি অপশন বিক্রি করে দিয়েছেন, তাই অপশন ক্রেতার কাছ থেকে আপনি প্রিমিয়াম পাবেন। আপনার কাছে প্রিমিয়াম আসবে সেখানে এবং সেই জন্য আপনি বাধ্য থাকবেন ক্রেতাকে, যখনই সে এসেকে বিক্রি বা কিনবে, তখনই যদি ক্রেতা তার অধিকার প্রয়োগ করে, তখন আপনার ওপর বাধ্যবাধকতা থাকবে। এখানে ব্যাপারটা হলো, পরে আপনাকে সেই আন্ডারলাইন এসেটা তাকে দিতে হবে। যখনই ক্রেতা তার অধিকার প্রয়োগ করে অপশনটি, সেই কারণেই আপনাকে অপশন প্রিমিয়াম দেওয়া হচ্ছে। কিন্তু আপনাকে যে আন্ডারলাইন সেট আছে, আপনি সেটার বিক্রেতা হিসেবে দায়বদ্ধ থাকবেন। যখন সেটের ক্রেতা তার অধিকার প্রয়োগ করে, তখন তার থাকে। কল অপশনের ক্ষেত্রে বিক্রেতার বাধ্যবাধকতা এবং পুট অপশনের ক্ষেত্রে ক্রেতার বাধ্যবাধকতা থাকে আমেরিকান অপশনের ক্ষেত্রে। এখন দেখুন আমেরিকান অপশন কোনগুলো হয়। দেখুন আমেরিকান অপশনের ক্ষেত্রে যিনি ক্রেতা, তিনি তার অধিকার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেও বা যে কোনো সময়ে প্রয়োগ করতে পারেন। তো আমেরিকান অপশনে সাধারণত যিনি ক্রেতা বা অপশনের হোল্ডার, তিনি তার অধিকার যে কোনো সময়ে প্রয়োগ করতে পারেন। যে কোনো সময়, মেয়াদ শেষের দিন বা তার আগেও চুক্তির। কিন্তু ইউরোপিয়ান অপশনে সাধারণত কি হয়, সেখানে ক্রেতা তার অধিকার শুধু চুক্তির মেয়াদ শেষের দিনেই প্রয়োগ করতে পারে। তাহলে ইউরোপিয়ান অপশনের মালিক বা হোল্ডার শুধুমাত্র তার অধিকার, অর্থাৎ এক্সারসাইজ করার অধিকার, একমাত্র মেয়াদ শেষের দিনেই প্রয়োগ করতে পারবে, চুক্তির সেই নির্দিষ্ট দিনেই সে সেটা করতে পারবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ভারতে সমস্ত ইন্ডেক্স অপশন এবং স্টক অপশন ইউরোপিয়ান স্টাইলে হয়। এখন আমি অপশন প্রিমিয়ামের কথা বলছি, কিভাবে অপশন প্রিমিয়াম নেওয়া হয় এখানে উদাহরণস্বরূপ। এখন দেখো, এটা সেই দাম যা অপশন ক্রেতা অপশন বিক্রেতাকে দেয়। তাহলে অপশন প্রিমিয়াম কি? এটা সেই দাম যা অপশন ক্রেতা বিক্রেতাকে দেয়। ধরুন আপনার নিফটি আন্ডারলাইনিং হিসেবে আছে, আপনি নিফটির কোনো কল অপশন কিনছেন, যে কোনো স্ট্রাইক প্রাইসের, তাহলে আপনাকে একটি নির্দিষ্ট দাম বিক্রেতাকে দিতে হবে। একে অপশন প্রিমিয়াম বলা হয়। এখন দেখো উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ধরো দুইটা অপশন প্রিমিয়াম আছে, একটা ১২৪ টাকা কল অপশনের জন্য, আরেকটা ১৭৭ টাকা, দুটোই ১৮,৪০০ স্ট্রাইক প্রাইসের। তাহলে নিফটির ১৮,৪০০ স্ট্রাইক প্রাইসের কল অপশন আমি কিনছি, তার দাম ১২৪ টাকা। আর যদি আমি পুট অপশন কিনি, তাহলে তার দাম ১৭৭ টাকা, যেটা ২৫ তারিখে এক্সপায়ার হবে। এখানে প্রিমিয়ামটা শুধু এক নিফটি অপশনের জন্য উল্লেখ করা হয়েছে। আর যদি তোমাকে মোট প্রিমিয়াম বের করতে হয় কন্ট্রাক্টের জন্য, তাহলে এই প্রিমিয়ামকে লট সাইজ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ যদি তোমাকে মোট কন্ট্রাক্ট ভ্যালু বের করতে হয়, তাহলে লট সাইজ দিয়ে গুণ করতে হবে। তাহলে নিফটির লট সাইজ কত? ধরো নিফটির লট সাইজ যদি ৭৫ হয়,
উদাহরণস্বরূপ, তাহলে অপশন প্রিমিয়ামের জন্য তোমাকে কত টাকা দিতে হবে? যদি তুমি পুট অপশন কিনতে চাও এবং নিফটির লট সাইজ যদি ৭৫ হয়, তাহলে এখানে যেটা অপশন কিনতে হবে সেখানে কল অপশনের জন্য তোমার ছিল ১২৪ টাকা। ১২৪.৫ গুণ ৭৫, ওটাই হবে কন্ট্রাক্ট ভ্যালু। আর পুটের ক্ষেত্রে তোমার হবে ৭০ গুণ ৭৫, তাহলেই তোমার কন্ট্রাক্ট ভ্যালু বেরিয়ে আসবে। তো নিফটির লট সাইজ নিয়ে প্রশ্ন কেমন আসবে দেখো। প্রশ্ন আসবে এখানে যে তোমাকে কল প্রাইস দিয়ে দেবে, যেমন কাল নিফটির স্ট্রাইক প্রাইসের দাম ছিল ১০০ টাকা আর লট সাইজ নিফটির ছিল ৭০। তাহলে কন্ট্রাক্ট ভ্যালু বের করতে বলবে। কন্ট্রাক্ট ভ্যালু কিভাবে বের করবে? এখন ওই নির্দিষ্ট ১০০ টাকাকে ১০০ গুণ ৭০/২৫ করলে তাহলে তোমার কন্ট্রাক্ট ভ্যালু দাঁড়াবে ৭,৭৫০ টাকা। তাহলে এই ধরনের প্রশ্ন আসবে যে কন্ট্রাক্ট ভ্যালু কিভাবে বের করবেন, তাহলে আপনাকে প্রিমিয়ামটি লট সাইজ দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনার অপশন প্রিমিয়ামের কন্ট্রাক্ট ভ্যালু পেয়ে যাবেন। এবার স্পট প্রাইস নিয়ে কথা বলি। দেখো, স্পট প্রাইস কি সেটা বলি। গত চ্যাপ্টারেরও আমরা বুঝেছিলাম, এটি সেই দাম যা আন্ডারলাইনিং অ্যাসেট স্পট মার্কেটে ট্রেড হচ্ছে, মানে ক্যাশের দাম, সেই আন্ডারলাইনিং অ্যাসেটের, যেমন নিফটির ক্যাশ প্রাইস স্পট মার্কেটে যে দামে ট্রেড হচ্ছে সেই নির্দিষ্ট সময়, এটাকেই আমরা স্পট প্রাইস বলবো। যেমন নিফটির ক্ষেত্রেও এখানে এই উদাহরণে দেখানো হয়েছে কত চলছে, ১৮,৩১৫ টাকা ১০ পয়সা সেই নির্দিষ্ট সময়, তাহলে এটি নিফটির স্পট প্রাইস হয়ে গেল। এখন কথা বলি স্ট্রাইক প্রাইস আর এক্সারসাইজ প্রাইস নিয়ে। দেখুন, যে দামে স্ট্রাইক প্রাইস হয় সেটাই সেই দাম যেখানে শেয়ারটি নির্ধারিত হয়। আন্ডারলাইং সিকিউরিটিতেও কল অপশন কেনার সময় এবং বিক্রির সময়েরও তাই হয়। পুট অপশনেরও একই কথা প্রযোজ্য। আমাদের উদাহরণে স্ট্রাইক প্রাইস কত ছিল নিফটি এবং কলের? ১৮,৪০০ ছিল, তাই ১৮,৪০০ কথা বলা হচ্ছে। আপনি কাল যে অপশন নেন সেটাকেই আমরা বলি স্ট্রাইক প্রাইস। তাহলে এই স্ট্রাইক প্রাইস যে কোনো কিছু হতে পারে। যে আন্ডারলাইং স্পট প্রাইস আছে নিফটি সেটা ১৮,৩৫০। এখানে আমরা যে স্ট্রাইক প্রাইসের কথা বলছি সেটা ১৮,৪০০ কথা বলছি। তাহলে আমরা যে কন্ট্রাক্টটা কিনি, অর্থাৎ যে আন্ডারলাইং সিকিউরিটির কন্ট্রাক্টটা কিনি, সেটাকেই আমরা স্ট্রাইক প্রাইস বলি। এখন এখানে আমরা ১৮,৫০০ এরও কল অপশন বা পুট অপশন কিনতে পারি। আমরা ১৮,৬০০ এরও করতে পারি, ৭০০ এরও করতে পারি, ১৮,৩০০ এরও করতে পারি। এই হলো স্ট্রাইক প্রাইস। যখন আপনি একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ট্রেড করবেন, তখন আপনি বুঝতে পারবেন কত অপশনের কি দাম চলছে। সেই হিসেবেই আপনি কল অপশন কিনতে বা বিক্রি করতে পারবেন। ওপেন ইন্টারেস্ট। আমরা দেখলাম মোট কতগুলো আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্ট আছে, মানে আপনার কন্ট্রাক্টের সংখ্যা কতটা আউটস্ট্যান্ডিং আছে। এটাই আমাদের ওপেন ইন্টারেস্ট বলে। অপশনগুলোর এক্সারসাইজ দেখুন। অপশন কন্ট্রাক্ট যেগুলো ভারতে এক্সচেঞ্জে ট্রেড হয় সেগুলো ইউরোপিয়ান স্টাইল অপশন। যেমনটা আমি আপনাকে আগেও বলেছিলাম, বায়ার কেবলমাত্র কখন তার অপশন এক্সারসাইজ করতে পারে। এই কন্ট্রাক্টগুলোর ম্যাচুরিটির সময়ই বায়ার এক্সারসাইজ করতে পারে। তাহলে বায়ার কখন এক্সারসাইজ করতে পারে? শুধুমাত্র এক্সপায়ারির দিনেই, ঠিক আছে। এটাই অপশনের এক্সারসাইজ। এবার আমরা অপশনের মনি নিয়ে কথা বলবো। কখন অপশনকে ইন দ্য মানি, কখন আউট অফ দ্য মানি, আর কখন এট দ্য মানি বলা হয় সেটা জানব। এই নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। চলুন ইন দ্য মানি কল অপশনটা বুঝে নিই। দেখুন, এই অপশনটা কি করবে? যে অপশন হোল্ডার আছে তাকে পজিটিভ ক্যাশ ফ্লো দেবে। তাহলে একটা কথা আমাদের মাথায় স্পষ্টভাবে রাখা উচিত। আমাদের মনে রাখা উচিত এই অপশন হোল্ডারকে পজিটিভ ক্যাশ ফ্লো দেবে। যখন আপনাকে পজিটিভ ক্যাশ ফ্লো আসছে তখনই আমরা এটাকে ইন দ্য মানি অপশন বলবো কল অপশনের ক্ষেত্রে। এই সেটেও ইন দ্য মানি কখন হবে? মনোযোগ দিয়ে শোনো, যখন স্পট প্রাইস স্ট্রাইক প্রাইসের থেকে বেশি হবে। আরেকটা পুট অপশনকে আমরা ইন দ্য মানি কবে বলবো? যখন স্পট প্রাইস স্ট্রাইক প্রাইসের থেকে কম হবে। স্ট্রাইক প্রাইস। তাহলে আমাদের উদাহরণে যে পুট অপশন ছিল সেটা ইন দ্য মানি ছিল কারণ তার স্পট প্রাইস স্ট্রাইক প্রাইসের থেকে কম ছিল। তাই আমাদের উদাহরণে ওই পুট অপশন ইন দ্য মানি হয়ে গেল। এখন অ্যাট দ্য মানি নিয়ে কথা বলি। অ্যাট দ্য মানি অপশন মানে জিরো ক্যাশ ফ্লো, এটা সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করা যায়। তাহলে যদি এখনই এক্সারসাইজ করে দিই তাহলে সেটা জিরো ক্যাশ ফ্লো দেবে, অর্থাৎ স্ট্রাইক প্রাইস স্পট প্রাইসের সমান। তাহলে এখানে আমাদের শুধু এটা খেয়াল রাখতে হবে যে স্ট্রাইক প্রাইসটা স্পট প্রাইসের সমান। এবার আউট অফ দ্য মানি অপশন নিয়ে বলি। এখন আমরা বলবো আউট অফ দ্য মানি অপশন কি, যেখানে স্ট্রাইক প্রাইস স্পট প্রাইসের তুলনায় বেশি বা কম হয় অপশন হোল্ডারের জন্য। তাহলে যদি আপনি অপশন বায়ার হন, তাহলে আপনার স্পট প্রাইসের তুলনায় আপনার স্ট্রাইক প্রাইস বেশি হয়, অর্থাৎ স্ট্রাইক প্রাইস স্পট প্রাইসের চেয়ে বেশি।
অন্য কথায় আমি বোঝানোর চেষ্টা করছি যে এই অপশন হোল্ডারকে নেগেটিভ ক্যাশ ফ্লো দেবে, অর্থাৎ যদি আপনি এক্ষুনি এক্সারসাইজ করেন তাহলে আপনাকে নেগেটিভ ক্যাশ ফ্লো পেতে হবে। তাহলে একটি কল অপশনের কথা বললে কখন আমাদের কল অপশন আউট অফ দ্য মানি হবে? যখন স্পট প্রাইস স্ট্রাইক প্রাইসের চেয়ে কম হবে। তাহলে যখন আপনার স্পট প্রাইস স্ট্রাইক প্রাইসের চেয়ে কম হবে। এবং পুট অপশন কখন আউট অফ দ্য মানি হবে? যখন আপনার স্পট প্রাইস স্ট্রাইক প্রাইসের চেয়ে বেশি হবে। আমাদের উদাহরণে কল অপশন আউট অফ দ্য মানি, যেমনটা আমি আপনাকে বলেছিলাম। এখন ইন্ট্রিনসিক ভ্যালুর কথা বলি। দেখুন, ইন্ট্রিনসিক ভ্যালু হলো সেই পরিমাণ, প্রথমত রেফারেন্স অ্যামাউন্ট, যার দ্বারা অপশন ইন দ্য মানি হয়। এই পরিমাণটাই হলো সেই টাকা যা অপশন ক্রেতা পাবে প্রিমিয়াম পেমেন্ট অ্যাডজাস্ট করার আগে। তাহলে প্রিমিয়াম দেওয়ার আগের যে আপনার পরিমাণ, ইন্ট্রিনসিক ভ্যালু সেই পরিমাণকেই বোঝায়। এটাই সেই টাকা যা অপশন ক্রেতা পাবে প্রিমিয়াম পেমেন্ট অ্যাডজাস্ট করার আগে। এখন অপশনের জন্য পে অফ চার্ট নিয়ে কথা বলি। কিভাবে পে অফ চার্ট তৈরি হয় সেটা বলি। লং পজিশনের কথা বলছি। তাহলে যখন আপনি একটি লং পজিশনে আছেন বা আপনি একটি অপশন কিনেছেন, ঠিক তো, তখন আপনাকে এক ধরনের অধিকার, রাইট দেওয়া হয়। কিন্তু বাধ্যবাধকতা, অব্লিগেশন নেই। তাই আপনার কি হয়? যদি আপনি ইকুইটি অপশন কন্ট্রাক্টে লং থাকেন, তাহলে আপনি কি পাবেন? আপনার অপশন এক্সারসাইজ করার অধিকার থাকবে। আর আপনার সম্ভাব্য ক্ষতি সীমিত থাকবে শুধুমাত্র সেই অপশন প্রিমিয়াম পর্যন্ত যা আপনি দিয়েছেন। তাই আপনার সর্বাধিক ক্ষতি হবে ঠিক সেই পরিমাণ যতটা আপনি প্রিমিয়াম হিসেবে দিয়েছেন। এবং এটি নির্ভর করবে আন্ডারলাইনিং অ্যাসেটের স্তরের ওপর। আপনি যেটা কিনেছেন তার দাম কত এবং আপনার স্ট্রাইক প্রাইস এখন কত চলছে তার উপর ভিত্তি করে আপনার লাভ হবে। যদি আপনি অপশন শর্ট করেন, তাহলে আপনার সর্বাধিক লাভ হবে ঠিক যতটা প্রিমিয়াম আপনি পেয়েছেন। ঠিক, এবং এই ক্ষেত্রে আপনার ক্ষতির সম্ভাবনা অসীম হয়ে যায়। তাহলে এটা কিভাবে হয় সেটা আমি এখন আপনাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যেমন ধরুন, আপনার স্টক ইন্ডেক্স চলছে এখন 17,562-তে। ধরুন একটি স্টক ইন্ডেক্স আছে যেটা এখন চলছে 17,562 টাকায় এবং আপনি একটি নিয়ারমান্থ কল অপশন কিনেছেন। স্ট্রাইক প্রাইস 17,500, প্রিমিয়াম 90 টাকা। তাহলে আপনি যে কোনো স্ট্রাইক প্রাইসের কল অপশন কিনতে পারেন। এখানে 17,000 বা যে কোনো স্ট্রাইক প্রাইস, সব স্ট্রাইক প্রাইস আপনার কাছে উপলব্ধ আছে। কিন্তু এই উদাহরণে আপনি 17,500 টাকার কল অপশন কিনেছেন এবং এই কল অপশনের জন্য আপনাকে 90 টাকা প্রিমিয়াম দিতে হবে, যা আপনাকে অধিকার দেয় কিন্তু বাধ্যবাধকতা নয় আন্ডারলাইন স্টক কিনে নেওয়ার। এই উদাহরণে আমাদের কাছে কি আছে? আমাদের অধিকার আছে ইন্ডেক্স 17,500 এ কিনে নেওয়ার কল অপশনের এক্সপায়ারি তারিখে। তাই যদি ইন্ডেক্স ক্লোজ করে প্রায় 17,500-তে এক্সপায়ারি হলে আপনি অপশনটি এক্সারসাইজ করবেন। তাহলে আপনি 17,500-র কল অপশনটি কিনেছেন 95 টাকায়, যার জন্য আপনি 95 টাকার প্রিমিয়াম দিয়েছেন। যদি এক্সপায়ারির সময় ইন্ডেক্সের ভ্যালু 17,500-র পরে চলে যায়, তাহলে আপনাকে এই অপশনটি এক্সারসাইজ করতে হবে। আপনি অপশনটি এক্সারসাইজ করবেন, না হলে এটিকে মূল্যহীনভাবে এক্সপায়ার হতে দেবেন। তাহলে এর নিচে আপনার কোনো লাভ হবে না এবং আপনি যে প্রিমিয়াম দিয়েছেন সেটি নেগেটিভ হয়ে যাবে, সেটা শূন্য হয়ে যাবে। তাহলে আপনি যে প্রিমিয়াম দিয়েছেন সেটা পুরোপুরি শূন্য হয়ে যাবে। যদি ইন্ডেক্সের ভ্যালু 17,500 টাকার নিচে চলে যায়। এই টেবিলের মাধ্যমে বুঝে নিন। চলুন দেখি কিভাবে স্ট্রাইক প্রাইস তৈরি হবে। আপনার স্ট্রাইক প্রাইস 17,500 আর আপনার প্রিমিয়াম 95। এখন দেখি এক্সপায়ারির সময় ইন্ডেক্সের ভ্যালু কত হয়। তাহলে বাম পাশে দেখুন, এটা ইন্ডেক্সের ভ্যালু, মানে ইন্ডেক্স কখন কোথায় ক্লোজ হচ্ছে। আপনি নিফটির অপশন নিয়েছেন, 17,500 টাকার প্রিমিয়াম দিয়েছেন, যার প্রিমিয়াম 95 এবং এখন বায়ার হলেন। আমি আপনাকে কল অপশন সম্পর্কে কি বলেছিলাম? আপনার সর্বাধিক ক্ষতি কত হতে পারে? যতটা আপনি পেমেন্ট করেছেন ততটাই। প্রিমিয়ামের জন্য ইন্ডেক্স ভ্যালু বাম পাশে দেওয়া আছে। 17,100 থেকে 18,000 পর্যন্ত নিফটির ভ্যালু এখানে দেওয়া হয়েছে। আর আপনি যে প্রিমিয়াম দিয়েছেন সেটা কত? 95 টাকা। এই পুরো 95ই আপনার এক্সপায়ারির দিন কাটা যাবে। এখন দেখুন এক্সপায়ারির দিন আপনার পেমেন্ট কিভাবে হচ্ছে। নিফটির ভ্যালু 17,100। তাহলে আপনার ক্ষতি কত হচ্ছে? -95 টাকা। 17,500 পর্যন্ত আপনার -95 টাকা ক্ষতি হবে। এখানে ক্ষতি হচ্ছে, ঠিক আছে। 17,600 এ আপনার লাভ হবে মাত্র 5 টাকা, কারণ এক্সপায়ারির দিন তেও কত আসবে? 100 টাকা আসবে যদি নিফটি 17,600 টাকায় বন্ধ হয়। নিফটি যদি 17,600 টাকায় বন্ধ হয়। এখন এটা ইন্দোমানি হয়ে গেছে। আপনার নিফটি ঠিক আছে, কিন্তু নেটে আপনার কাছে কত এল? 5 টাকা এল।
কারণ ৯৫ টাকা আপনি তার জন্য প্রিমিয়াম পেমেন্ট করেছেন। তাই এখানে আপনার নেট পে অফ হবে মাত্র ৫ টাকা, কিন্তু ১৭,৬০০ এ। এখন যেমন যেমন মার্কেট বাড়ছে, আপনার লাভও বাড়ছে। কারণ যখন আপনি একটি অপশন কেনেন, যদি আপনি কল অপশন কিনছেন, তখন আপনি ধরে নেন, আপনি ভাবেন বা সম্ভাবনা মনে করেন যে নিফটি যত উপরে যাবে, আপনার লাভ তত বাড়বে। তাহলে এখানে ১৭,৭০০। এখন নিফটির ভ্যালু এসে গেছে। আপনি ৯৫ টাকা প্রিমিয়াম দিয়েছিলেন, কিন্তু আপনার কাছে ২০০ টাকা অতিরিক্ত আছে, আপনার কাছে ১৭,৭০০ এসে গেছে। এখন নিফটির ভ্যালু ২০০ টাকা পূর্ণ করেছে। যে স্ট্রাইক প্রাইসে আপনি কল নিয়েছিলেন, এখন নিফটির ভ্যালু তার থেকে ২০০ টাকা বেশি হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে বোঝো, কিন্তু তোমার মোট প্রফিট কত হচ্ছে? ১০৫, কারণ ৯৫ টাকা তো তোমার পকেট থেকে চলে গেছে। ১৭,৮০০ তে দেখো, ৩০০ টাকা তোমার পে, ৩০০ টাকার পে এক্সপায়ারিতে, কিন্তু নেট তোমার হবে ২০৫ টাকা। ১৭,৯০০ যদি এক্সপায়ারি চলে গেছে, তাহলে ৪০০ টাকা তোমার ওপর এসেছে। স্ট্রাইক প্রাইস থেকে তোমার ৩০৫ টাকার লাভ হয়েছে। তাহলে যতটা ইনভেস্টমেন্ট ছিল, তার ওপরে তোমার লাভ হয়েছে। তাহলে ৯৫ টাকা তোমার প্রিমিয়াম পকেট থেকে চলে গেছে, কিন্তু তোমার ৩০৫ টাকার লাভ হচ্ছে। নিফটি এখন ১৮,০০০-এ চলছে, মানে তোমার স্ট্রাইক প্রাইস থেকে ঠিক ৫০০ টাকা ওপরে চলে গেছে। তাই তোমার ৪০০-৪০৫ টাকার লাভ হচ্ছে ৪০০ মাইনাস ৪০৫ টাকার। দেখুন এই গ্রাফটা আপনাকে কি বোঝাচ্ছে? নিফটি ১৭,৫০০ পর্যন্ত তো গেল, কিন্তু ১৭,৬০০ টাকায় আপনার লাভ শূন্যে এসে দাঁড়াল। আর তারপরে দেখুন উপরে উঠতেই থাকছে, উঠতেই থাকছে, উঠতেই থাকছে। এখন নিফটি ১৯,০০০-এ চলে এলে, সেই হিসেবেই আপনার এতে ১,৪০০ টাকার লাভ হয়ে গেল। তাহলে এখানে আনলিমিটেড প্রফিট আছে এই অপশনের একদিকে। তাহলে আপনার কাছে আপনি পুট অপশন কিনে থাকুন বা কল অপশন কিনে থাকুন, আপনার আছে আনলিমিটেড প্রফিট। আর আপনার ক্ষতি কতটা? সীমিত, আপনি যতটা প্রিমিয়াম দিয়েছেন ঠিক ততটাই। এখন এই কন্ট্রাক্টের ভ্যালু ধরুন, মোট কন্ট্রাক্ট ভ্যালু বের করতে হলে কন্ট্রাক্ট ইন্ডেক্সের লট সাইজ কত দেওয়া হয়েছে? ৫০ দেওয়া হয়েছে। তাহলে আমরা সেটাকে ৯৫কে ৫০ দিয়ে গুণ করব। তাহলে আপনার কত আসবে? ৪,৭৫০ টাকা। তাহলে এটাই আপনার কন্ট্রাক্ট ভ্যালু হয়ে গেল। এখন বুঝি শর্ট কল, এখন যদি কেউ অপশন বায়ার হয়, তাহলে কেউ না কেউ অপশন সেলারও আছে। এখানে কাউন্টার পার্টি থাকতেই হবে। যদি আপনি অপশন বিক্রি করে দেন, তাহলে এই ক্ষেত্রে আপনার সর্বাধিক ক্ষতি কত হবে? কল অপশনে কতটা? প্রিমিয়াম পেইডের সমান, মানে এটাই। তাহলে শর্ট পজিশনের জন্য সর্বাধিক লাভ হচ্ছে প্রিমিয়াম রিসিভারের সমান। তাহলে বলার অর্থ হচ্ছে, যিনি পুট অপশনটি কিনেছেন, তার সর্বাধিক লাভ হবে শুধুমাত্র প্রিমিয়াম রিসিভার। এখন মনোযোগ দিয়ে বুঝুন, এই অপশন এবং এই টেবিলের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নেব। স্ট্রাইক প্রাইস হচ্ছে ১৭,৫০০ এবং আপনি প্রিমিয়াম দিয়েছেন ৯৫ টাকা, কিন্তু আপনি কি করেছেন? কল অপশনটি শর্ট করেছেন, মানে আপনার শর্ট পজিশন আছে, কলটি শর্ট করেছেন। এখন আপনি এটিতে প্রিমিয়াম পাবেন ৯৫ টাকা। তাহলে দেখুন ইন্ডেক্স ভ্যালু হচ্ছে ১৭,১০০, কিন্তু আপনি প্রিমিয়াম পেয়েছেন ৯৫ টাকা। ডে অফ অ্যাট এক্সপায়ারি আপনার ০০০ আছে ১৭,৬০০ এ। ঠিক আছে, এখন ১৭,৬০০ কাতায় আপনার মাইনাস ১০০, ১৭,৭০০ এ মাইনাস ২০০, ১৭,৮০০ এ মাইনাস ৩০০। কিন্তু নেটে আপনার হাতে কত আসছে? তাহলে আপনার প্রফিট হচ্ছে ১৭,৫০০, মানে ১৭,৫০০ যেটা স্ট্রাইক প্রাইস, আপনি পুটে রেখেছেন। এখন আপনি এখানে কল সেল করেছেন, মানে কল বিক্রি করেছেন। তো যখন আপনি কল শর্ট করেছেন, তার মানে আপনি ধরে নিচ্ছেন যে মার্কেট এই স্ট্রাইক প্রাইসের উপরে যাবে না। তাই আপনি ওই স্ট্রাইক প্রাইসের কল শর্ট করে দিয়েছেন। মানে যে প্রিমিয়াম আপনাকে রিসিভ হয়েছে, কল অপশন হোল্ডার আপনাকে যে প্রিমিয়াম দিয়েছে, আপনি সেই প্রিমিয়াম রিসিভ করে নিয়েছেন। এখন দেখুন আপনার কি হবে? যতক্ষণ মার্কেট ১৭,৫০০ এর নিচে থাকবে, ততক্ষণ আপনার প্রফিট হচ্ছে, ঠিক আছে। আর যতই মার্কেট উপরে যাচ্ছে, ১৭,৬০০, ৭০০, ৮০০, ৯০০, আপনার লস বাড়তে থাকছে। এখানে ১০০, ৫, ২০০, ৫, ৩০০, ৫, ৪০০, ৫ এইভাবে এটা কাজ করে। এগুলো ছিল পুট অপশন বাই এবং আপনার কল অপশন সেলের একটা টেবিলের মাধ্যমে দেখুন অপশন কন্ট্রাক্টের রিস্ক এবং রিটার্ন প্রোফাইলটা বোঝা যাক। তাহলে রিস্ক আর রিটার্ন কতটা আছে সেটা দেখা যাক। যদি আপনি অপশনটি লং করেছেন, অর্থাৎ বাই করেছেন, তাহলে আপনার যে প্রিমিয়াম পেমেন্ট হয়েছে সেটাই আপনার রিস্ক, কিন্তু রিটার্ন আনলিমিটেড। কিন্তু যদি আপনি অপশনটি শর্ট করে দেন, তাহলে আপনার রিস্ক আনলিমিটেড হয়ে যাবে, কিন্তু আপনি যতটা পাবেন সেটা শুধু আপনি যে প্রিমিয়াম পেয়েছেন সেটাই। এবার কিছু ফান্ডামেন্টাল প্যারামিটার নিয়ে কথা বলি, যেগুলোর ওপর অপশন প্রাইস নির্ভর করে। সবচেয়ে আগে স্পট প্রাইস দেখুন। অপশন প্রাইস সবচেয়ে বেশি নির্ভর করে ওই আন্ডারলাইনিং অ্যাসেটের স্পট প্রাইস এখন কত চলছে তার উপর।
তারপর আসে স্ট্রাইক প্রাইস, মানে আপনি কোন স্ট্রাইক প্রাইসের অপশন নিয়েছেন। এরপর ভোলাটিলিটি, মানে ওই আন্ডারলাইনিং অ্যাসেটের প্রাইসে কতটা ভোলাটিলিটি আছে। যদি প্রাইসে বেশি ভোলাটিলিটি থাকে, তাহলে আপনার বেশি প্রফিট বা লসের সম্ভাবনা থাকে। আর কতটা সময় আছে এক্সপায়ারির জন্য, সেটাও গুরুত্বপূর্ণ। এবং ইন্টারেস্ট রেট, এই 5টি বিষয় হলো ফান্ডামেন্টাল প্যারামিটার, যেগুলোর ওপর অপশনের দাম নির্ভর করে। এখন আমরা অপশন গ্রিক্স নিয়ে বুঝব। তো এখানে আমি কিছু বিষয় বলব যেগুলো আপনাকে এখানে মেজার করতে হয়। হ্যাঁ, অপশনের দামে কিভাবে পরিবর্তন আসতে পারে সেটাও জানব। সবচেয়ে আগে ডেল্টা দেখুন, ডেল্টা কি মেজার করে। ডেল্টা অপশনের সেন্সিটিভিটি মাপে যখন আন্ডারলাইন সেটের দামে ছোটখাটো পরিবর্তন হয়। অর্থাৎ যদি দামের একটু উপরে নিচে হয়, তাহলে আমার অপশনে কি প্রভাব পড়বে সেটাই ডেল্টা দেখায়।